নমস্কার। আচ্ছা, এমন একজন মানুষের কথা ভাবুন তো, যিনি প্রতিদিন রাস্তার ধারে বসে অন্যদের ভাগ্য বলে দেন, কিন্তু নিজের ভাগ্য নিয়ে যিনি পুরোপুরি অন্ধকারে। হ্যাঁ, আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা আর.কে নারায়ণের বিখ্যাত ছোট গল্প অ্যানাস্ট্রোলজার্স ডে এর এই অদ্ভুত চরিত্রটিকে ডিকনস্ট্রাক্ট করতে যাচ্ছি। একজন মানুষের মোহময় জীবন আর গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা খুঁটিনাটিগুলো আজ আমরা খুব কাছ থেকে দেখব। চলুন শুরু করা যাক। আজকের এই যাত্রায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। লেখক শিরোনাম, জ্যোতিষীর রূপদান, ব্যস্ত মালগুড়ি বাজার, জাদুর পেছনের রহস্য এবং শেষে একটা রহস্যময় সন্ধ্যার ঘটনা। প্রথমেই আসা যাক লেখক ও গল্পের শিরোনাম প্রসঙ্গে। গল্পের শিরোনামটা খেয়াল করলেই একটা দারুণ মজার জিনিস চোখে পড়বে, অ্যাস্ট্রোলজার্স ডে। এখানে ব্যাকরণের একটা চমৎকার খেলা আছে। অ্যাপোস্ট্রফি এর আগে বসেছে। এর মানে হলো এটি কোনো সাধারণ দিন নয়, বরং নির্দিষ্ট একজন জ্যোতিষীর জীবনে ঘটা একটা অত্যন্ত বিশেষ ভাগ্য নির্ধারণী দিনের গল্প। ছোট্ট একটা জ্যোতিচিহ্ন কিভাবে পুরো গল্পের আমেজ তৈরি করে দিচ্ছে ভাবা যায়। আর এই অসাধারণ গল্পের কারিগর হলেন আর.কে নারায়ণ। ১৯০৬ সালে জন্ম নেওয়া এই লেখক কিন্তু ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন সত্যিকারের কিংবদন্তি। তার সৃষ্টি করার সেই বিখ্যাত কাল্পনিক শহর মালগুড়ির কথা তো আমাদের সবারই জানা। আমাদের আজকের এই গল্পটিও তার বিখ্যাত মালগুড়ি ডেস সংকলন থেকেই নেওয়া। সাধারণ মানুষের জীবনের এই অসাধারণ গল্পগুলোই তাকে সাহিত্যের জগতে অমর করে রেখেছে। এবার চলুন দেখি আমাদের এই জ্যোতিষী ঠিক কীভাবে নিজেকে মানুষের সামনে তুলে ধরতেন। প্রতিদিন ঠিক ভরদুপুরে আমাদের এই জ্যোতিষী মশাই তার কাজের সব সরঞ্জাম নিয়ে বসতেন। কি থাকত তার কাছে? ১ ডজন কড়ি, রহস্যময় সব ছকাকা একটা চারকোনা কাপড়, একটা পুরনো নোটবুক আর ১ বান্ডেজ তালপাতার পুঁথি। একটু ভেবে দেখুন, খুব সাধারণ কিছু জিনিস, তাই না? কিন্তু এই জিনিসগুলো দিয়েই তিনি কি দারুণভাবে একটা প্রাচীন রহস্যময় আবহ তৈরি করে ফেলতেন। এগুলোই ছিল তার ব্যবসার মূল হাতিয়ার, যা দেখে সাধারণ মানুষ খুব সহজেই তাকে একজন জাদুকরী ক্ষমতার অধিকারী বা জ্ঞানী মানুষ বলে ধরে নিত। শুধু জিনিসপত্র নয়, তার সাজ পোশাকের কৌশলটাও ছিল একদম নিখুঁত। কপাল জুড়ে মাখা থাকত পবিত্র ছাই আর উজ্জ্বল সিঁদুর, আর সব কিছুর ওপরে মাথায় থাকত একটা গেরুয়া রঙের দারুণ পাগড়ি। এই যে রঙের একটা অদ্ভুত মায়াজাল, এটা কিন্তু কখনোই ব্যর্থ হতো না। ডালিয়া ফুলের প্রতি মৌমাছিরা যেমন চুম্বকের মতো আকৃষ্ট হয়, ঠিক তেমনি এই জমকালো রূপ দেখে সহজ সরল মানুষেরা সম্মোহিতের মতো তার কাছে ছুটে আসত। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমকটা, মানে বিভ্রম আর বাস্তবের এই যে একটা বৈপরীত্য। মানুষ ভাবত তার ওই তীক্ষ্ণ চোখে যেন ভবিষ্যৎ দেখতে পাওয়ার একটা অলৌকিক আলো চলছে। কিন্তু সত্যিটা কি ছিল জানেন? ওই চোখের আলোতে কোনো আধ্যাত্মিক শক্তি ছিল না। ওটা ছিল সারাক্ষণ বোক্কা সহজ সরল খদ্দেরদের খুঁজে বেড়ানোর একটা মরিয়া চেষ্টা মাত্র, সেটা বেঁচে থাকার লড়াই। তাহলে এই চমৎকার অভিনয়টা চলত কোথায়? আমাদের পরবর্তী গন্তব্য ব্যস্ত মালগুড়ি বাজার। এই বাজারটা ছিল আক্ষরিক অর্থে একটা অদ্ভুত জায়গা। ওষুধ বিক্রেতা, জাদুকর থেকে শুরু করে সস্তায় জামাকাপড় নিলামকারী কে নেই সেখানে। কিন্তু সবার চেয়ে আলাদা ছিল একজন চীনা বাদাম বিক্রেতা। সে প্রতিদিন তার বাদামের অদ্ভুত সব চমকপ্রদ নাম দিত। কখনো বলতো বম্বে আইসক্রিম, কখনো দিল্লি অ্যালমন্ড, আবার কখনো রাজাজ ডেলিকেসি। এই দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য তার কাছে সবসময় উপচে পড়া ভিড় থাকত। আর দারুণ ব্যাপারটা হলো, সেই ভিড়ের একটা বড় অংশ খুব স্বাভাবিকভাবেই এসে জুটত ঠিক পাশে বসে থাকা আমাদের জ্যোতিষীর কাছে। এই বাজারের আলোর ব্যবস্থাটাও ছিল খুব নাটকীয়। পুরো এলাকায় পৌরসভার কোনো আলো ছিল না। জায়গাটা আলোকিত হতো হিসিস শব্দ করা গ্যাস লাইট, খুঁটিতে বাঁধা খোলা মশাল আর ওই বাদাম বিক্রেতার উনুনের আগুন দিয়ে। ভাবুন তো দৃশ্যটা, আলো আর অন্ধকারের একটা অদ্ভুত খেলা, এদিক ওদিক ঘুরে বেড়ানো ছায়া, এই সব কিছু মিলে জ্যোতিষীর জায়গাটাকে যেন আরও বেশি রহস্যময় করে তুলত। তার নিজের কোনো আলোর দরকারই পড়ত না, অন্যের আলোতেই তার এই চমৎকার মায়াজালের ব্যবসা দিব্যি চলে যেত। এবার আমরা জানব সেই আসল কথাটা, এই জাদুর পেছনের আসল রহস্যটা কি। আসলে এই জ্যোতিষীর কিন্তু একটা লুকানো অতীত আছে। তিনি কিন্তু মোটেও জ্যোতিষী হতে চাননি। তার নিয়তি ছিল গ্রামের পৈতৃক জমিতে চাষবাস করে একটা সাধারণ জীবন কাটানো। কিন্তু কোনো এক অজানা কারণে, কাউকে কিচ্ছুটি না জানিয়ে হঠাৎ করেই তাকে গ্রাম ছাড়তে হয়।
প্রায় 200 মাইল পায়ে হেঁটে এই নতুন শহরে এসে পৌঁছান একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ হিসেবে। সেই যুগে একটা গ্রামের মানুষের জন্য এতটা পথ পাড়ি দেওয়া মানে প্রায় একটা সমুদ্র পেরিয়ে আসার মতোই বিশাল ব্যাপার ছিল। আর সবচেয়ে বড় সত্যিটা শুনবেন, তার খদ্দেরা গ্রহ নক্ষত্র সম্পর্কে যতটা অজ্ঞ ছিল, তিনিও ঠিক ততটাই অন্ধকারে ছিলেন। তার কাছে আসলে কোনো জাদুকরী ক্ষমতা বা ভবিষ্যৎ দেখার চোখ ছিল না। তার প্রতিদিনের এই যে সাফল্য, সেটা পুরোপুরি নির্ভর করত তার চতুর অনুমান ক্ষমতা আর প্রচণ্ড কঠোর পরিশ্রমের ওপর। হ্যাঁ, ঠিকই শুনছেন, অন্য যে কোনো সাধারণ পেশার মতো তার এই কাজটাও ছিল একটা হাড়ভাঙা খাটুনি। তার আসল জাদুটা লুকিয়েছিল একটা চমৎকার মনস্তাত্ত্বিক কৌশলের মধ্যে। তিনি মূলত 3 ধাপে কাজ করতেন। প্রথমে তিনি খদ্দেরকে টানা 10 মিনিট কথা বলতে দিতেন। এর ফলে তিনি খদ্দেরের জীবন সম্পর্কে অনেক দরকারি তথ্য পেয়ে যেতেন। দ্বিতীয়ত, তিনি মানুষের জীবনের মূল সমস্যাগুলো, যেমন বিয়ে, টাকা পয়সা বা সম্পর্কের জটিলতা, খুব সহজেই ধরে ফেলতেন। আর সব শেষে তিনি এমন কিছু মনস্তাত্ত্বিক কথা বলতেন যা শুনতে সবাই ভালোবাসে। যেমন ধরুন, তিনি হয়তো বলতেন, বাইরে থেকে একজনকে অনেক কঠোর মনে হলেও তার ভেতরটা কিন্তু খুব নরম। ব্যাস, এই একটা কথাতেই খদ্দের পুরোপুরি গলে জল হয়ে যেত। এভাবেই চলছিল দিনের পর দিন। কিন্তু এরপরেই গল্পে আসে একটা মোড়, একটা রহস্যময় সন্ধ্যা। বাজারের বাদাম বিক্রেতা ততক্ষণে তার উনুনের আগুন নিভিয়ে দিয়েছে। চারপাশটা আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যাচ্ছে। জ্যোতিষীরও এবার বাড়ি ফেরার পালা। ঠিক এমন সময়ে চারপাশের নিস্তব্ধতা ভেঙে কোথা থেকে আসা এক চিলতে অদ্ভুত সবুজ আলো এসে পড়ে এক অপরিচিত মানুষের ওপর। মানুষটা বেশ সন্দেহবাতিক আর খিটখিটে। বাজারে চেনা কোলাহলটা যেন মুহূর্তেই একটা থমথমে অদ্ভুত নিস্তব্ধতায় পরিণত হয়। সাধারণত আমাদের এই জ্যোতিষী প্রতিটি প্রশ্নের জন্য মাত্র 3 পাই পারিশ্রমিক নিতেন। সেই সময় এটা ছিল খুবই সামান্য একটা অঙ্ক। কিন্তু এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে, কারণ এর পরে আমরা দেখব কিভাবে এই সামান্য অঙ্কের খেলাটা মুহূর্তের মধ্যে একটা বিরাট বাজিতে পরিণত হয়ে যায়। এই অপরিচিত লোকটি কিন্তু জ্যোতিষীর চেনা ফাঁদে পা দেওয়ার পাত্র নয়। সে সোজা একটা মারাত্মক চ্যালেঞ্জ ছড়ে দেয়। শর্ত হল, যদি জ্যোতিষীর কথা ভুল প্রমাণিত হয় বা সে ধরা পড়ে যায় যে সে প্রতারণা করছে, তবে তাকে সুদ সমেত পুরো টাকা ফেরত দিতে হবে। কিন্তু উত্তরগুলো যদি লোকটির মনোপুত হয়, তবে জ্যোতিষী পাবে 8 আনা। এই হাই রিস্ক বাজি জ্যোতিষীকে এমন এক কোণঠাসা পরিস্থিতিতে ফেলে দেয়, যেখান থেকে তার সেই পুরনো মুখস্থ করা মন ভোলানো কথাগুলো দিয়ে পার পাওয়ার আর কোনো উপায় থাকে না। আর এখানে গল্পটা পৌঁছে যায় চরম উৎকণ্ঠায়। সবুজ আলোয় দাঁড়িয়ে থাকা এই জেদি অপরিচিত মানুষটি আসলে কে? কেনই বা সে এতটা মরিয়া? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই লোকটির সামনে কি তবে জ্যোতিষীর সারা জীবনের ওই নিখুঁত অভিনয় আর বিভ্রম অবশেষে ধরা পড়ে যাবে, নাকি সে তার চতুরতা দিয়ে এবারও বেঁচে ফিরবে? সত্যিই ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? গল্পের এই চরম নাটকীয় পরিণতির উত্তর লুকিয়ে আছে মূল গল্পের একদম শেষ পাতায়। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের বিশ্লেষণ শেষ করছি। একবার ভেবে দেখুন তো, ভাগ্যের খেলাটা আসলে কে খেলছে, নিয়তি নাকি মানুষ নিজেই?